ডেমো ফ্লাইট যদি আপনি আপনার ঢাকার বাইরে গিয়ে একটা জোনে গিয়ে আপনি যদি শেষ করতেন, শেষ করার পরে দরকার হলে একবারের জায়গায় 3বার শেষ করতেন, 3বার শেষ করার পরে আপনি এসে ঢাকায় চেষ্টা করতেন। আমার তো মনে হয় যে একবারও চেষ্টা করা হয় না ঢাকার বাইরে। তার জীবনের ফার্স্ট সলো ফ্লাইট আজকে এটাই ছিল। তো আপনারা করছেন জনবহুল এলাকার মধ্যে, যেখানে জীবন বাজি রাখছেন আপনাদের জীবন বাজি রাখেন না, আমাদের জীবন বাজি রাখছেন। পাইলট হচ্ছে যখন উড়াল দিল, উড়াল দেওয়ার 12 মিনিটের মাথায় এই ঘটনা ঘটে এবং 12 মিনিটের মধ্যে সে হচ্ছে একটা চক্কর দেয়। সে নাকি এটাকে সেফলি ল্যান্ড করার জন্য বিমানটাকে তাকে ইজেক্ট করতে বলে ওইখান থেকে। তো ওই বাটনে চাপ দিতে বলছে, সে দেয় না। সে F7টাকে বাঁচানোর জন্য বা বিমানটাকে বাঁচানোর জন্য সে সেফলি ল্যান্ডিং করতে চাইছে। সেফলি ল্যান্ডিংটা তো আসলে বিমান বাঁচাতে গিয়ে আমার মানুষের মানে প্রায় 100-র কাছাকাছি মানুষের হতাহত হইলো, প্লাস 30+ মানুষ হচ্ছে গিয়ে মৃত্যুবরণ করলো। এখানে পা ফেলার জায়গা নেই মানুষের জন্য। আর সেখানে এরকম একটা মর্মান্তিক একটা আত্মঘাতিক একটা ট্রেনিং সম্পূর্ণ করার জন্য পাইলটকে চ্যালেঞ্জ দেওয়া হয়। তো এই চ্যালেঞ্জটা কি আসলে আমাদের জন্য আত্মঘাতিক কিনা, মানে জনগণদের জন্য আত্মঘাতিক কিনা, আমার কোশ্চেন হচ্ছে এখানে। 1% ভুলের কারণেই তো সে আজকে এই অবস্থা হলো আমাদের মাইলস্টোন কলেজে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো নাই, কারণ বর্তমানে আমাদের উত্তরা মাইলস্টোন কলেজে যেই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে সেটার জন্য খুবই খারাপ লাগতেছে। কারণ আমাদের অনেক ভাই, অনেকের সন্তান, অনেকের বোন, অনেকের মা, অনেকের বাবা অসুস্থ আছেন, কেউ মারা গেছেন, কেউ পৃথিবীতে নাই, বিভিন্ন হসপিটালে কেউ চিকিৎসাধীন আছেন, কারো স্বজনকে কেউ খুঁজে পাচ্ছেন না। এমন অবস্থায় আসলে কারো ভালো থাকার কথা না। আর এই মুহূর্তে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমার পয়েন্ট হচ্ছে, একটা জনবহুল এলাকায় ঢাকার মতো একটা স্থানে শত শত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, সেখানে কেন প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে? বিমান বাহিনীর প্রশিক্ষণ দিতে হবে, এটা বাধ্যতামূলক। প্রশিক্ষণ নিতে হবে, এটা বাধ্যতামূলক। এবং সেটার জন্য অনুশীলনের জায়গা লাগবে, সেটাও অবশ্যই মানে প্রয়োজন। কিন্তু সেটা ঢাকার মধ্যে কেন? ঢাকার আশেপাশে অনেক ফাঁকা জায়গা আছে যেখানে এরকম ট্রেনিংগুলো সম্পূর্ণ করতে পারে এবং সেফলি সম্পূর্ণ করার পরে 100% সিকিউরিটি নিয়ে এখানে এসে এই জন্য এসে উড়াইতে পারে বা এখানে বিমান বাহিনীতে যোগ দিতে পারে। হ্যাঁ, হতে পারে যে একটা পাইলটের অনেকগুলো ধাপ থাকে, যেখানে একটা ধাপ পার হওয়ার পরে লাস্ট একটা ধাপ হচ্ছে যেটা হচ্ছে সলো ট্রেনিং। তো সলো ট্রেনিং যদি মানে দিতে হয় অনেক জনবহুল এলাকার মধ্যে, সেখানে তো কথা থেকেই যায় বা সন্দেহ থেকেই যায়, যদি কোনো ফল হয় তাহলে কি জনবহুল এলাকার কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হবে না? আর এই রুলসটা কেনই বা করা হলো? আমার কথা হচ্ছে এটা কেন করা হলো, এই কোশ্চেনটা এই জন্য যে একজন সেনাবাহিনী বা একজন বিমান বাহিনী বা একজন নৌবাহিনীর প্রথম কথা থাকে যে আমি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করব, হ্যাঁ, নাগরিকের সুরক্ষা নিশ্চিত করব। তো সেইখানে একজন নাগরিকের হুমকি হয়ে আসা না যে লাস্ট ট্রেনিংটা জনবহুল এলাকার উপর দিয়ে করা, মানে এটা তো হুমকি অবশ্যই অনকাইন্ড অফ, যে কোনো 99% শিওর যে কখনো কোনো কিছু হবে না, কিন্তু 1% ভুলের কারণেই তো সে আজকে এই অবস্থা হলো আমাদের মাইলস্টোন কলেজে। একজনের পর একজন প্রাণ ত্যাগ করছেন, অলরেডি 30+ মানুষজন মানে মারা গেছেন। তো এখনও যে কতজন যাবে এটার নিশ্চয়তা নাই, প্রতিনিয়ত যাচ্ছে। তো এই সিচুয়েশন বা এই সময়ের সম্মুখীন তো হতে হতো না যদি সাবধানতার সহিত এরকম সিদ্ধান্তগুলো নেওয়া হতো, বা ট্রেনিং এর ধাপগুলোর পরে যে এই লাস্ট পারফরমেন্সটা যদি বাইরের এরিয়াতে করা হতো বা বাইরের কোনো একটা জোনে এরকম সিকিউরিটি একটা ট্রেনিং করা হতো। কারণ ঢাকা শহর এই যেখানে সেখানে পায়ে পায়ে মানুষের পা, মানে সেখানে পা ফেলার জায়গা নেই মানুষের জন্য। আর সেখানে এরকম একটা মর্মান্তিক একটা আত্মঘাতিক একটা ট্রেনিং সম্পূর্ণ করার জন্য পাইলটকে চ্যালেঞ্জ দেওয়া হয়। তো এই চ্যালেঞ্জটা কি আসলে আমাদের জন্য আত্মঘাতিক কিনা, মানে জনগণদের জন্য আত্মঘাতিক কিনা, আমার কোশ্চেন হচ্ছে এখানে। হয়তো বিমান বাহিনীর অনেক পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন যে আমাদের রুলস এটা, আমরা এটার পরে এটা, আমরা সিকিউরিটি নেওয়ার জন্য হচ্ছে গিয়ে এই ধাপে ধাপে গিয়ে করি, কিন্তু এই ধাপের পরে এই ধাপে করি, আমরা ইচ্ছা করি হচ্ছে গিয়ে এই ট্রেনিংটা বা এই লাস্ট ক্লাসটা হচ্ছে গিয়ে আমরা জনবহুল শহরের উপরে রাখছি। হ্যাঁ, তো ভাই ঠিক আছে, আপনি জনবহুল শহরের উপরে রাখছেন, কিন্তু মানে জীবন তো আমগো গেল, আমগো জনগণের গেল। আপনার মাত্র একটা বিমান বাহিনীর জীবন গেল, আর আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন, প্লাস শত মানুষের প্রাণ আজকে 5 সেকেন্ডের মধ্যে চলে গেল। তো এটা কি মানে এই ট্রেনিংয়ের কোনো অংশ হতে পারে? আমার কথার পয়েন্ট হচ্ছে এইখানে। পাইলট হচ্ছে যখন উড়াল দিল, উড়াল দেওয়ার 12 মিনিটের মাথায় এই ঘটনা ঘটে এবং 12 মিনিটের মধ্যে সে হচ্ছে একটা চক্কর দেয়। সে নাকি এটাকে সেফলি ল্যান্ড করার জন্য বিমানটাকে তাকে ইজেক্ট করতে বলে ওইখান থেকে।
ইমার্জেন্সি। ইজেক্ট মানে হচ্ছে মানে করা, মানে চাপ দিলে বাটনে, ইজেক্ট বাটনে চাপ দিলে তাকে প্যারাশুট নিয়ে উপরে নেওয়া যায়, প্যারাশুট নিয়ে পরে নামে। তো ওই বাটনে চাপ দিতে বলছে, সে দেয় নাই, সে F7টাকে বাঁচানোর জন্য বা বিমানটাকে বাঁচানোর জন্য সে সেফলি ল্যান্ডিং করতে চাইছে। সেফলি ল্যান্ডিংটা তো আসলে বিমান বাঁচাতে গিয়ে আমার মানুষের মানে 100 প্রায় 100-র কাছাকাছি মানুষের হতাহত হইলো, প্লাস 30+ মানুষ হচ্ছে গিয়ে মৃত্যুবরণ করলো। তো এটা কি মানে আসলে তো কমন সেন্স হইতে পারে না একটা মানুষের। তার মানে কি ওই পাইলটের কোনো কমন সেন্স ছিল না। ওই কমন সেন্সবিহীন একটা পাইলটকে সে হচ্ছে গিয়া এইরকম পরীক্ষার মানে শেষ পর্যায়ে এবং লাস্ট ধাপে আনা উচিত হয় না আমার মতে। হ্যাঁ, এটা বলতেছি যারা হচ্ছে গিয়া ট্রেন আপ করেছেন তাদেরকে। আর যদি আপনাদের সিউরিটি থাকে যে না 100% তার কোনো ভুল নাই, বা সে একদম 100% অ্যাকুরেট স্টুডেন্ট ছিল, বা তার একদম মানে ভালো রেজাল্ট ছিল, বিগত পরীক্ষাগুলো অনেক ভালো ছিল, তাহলে আপনার ভাই জোনটা তো বাইরে করা উচিত ছিল, এত জনবহুল এলাকার বাইরে অবশ্যই করা উচিত ছিল। তো আপনারা করছেন জনবহুল এলাকার মধ্যে, যেখানে জীবন বাজি রাখছেন আপনাদের জীবন বাজি রাখেন না, আমাদের জীবন বাজি রাখছেন। এটা নিয়ে কথা বলতে গেলে আরও কথা আছে। সে হচ্ছে গিয়া ঘাউরামি করে সে বিমান বাঁচাইতে গেছে। ভাই এই এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষের মূল্য বিমানের মূল্যর থেকে কম? এটা তো কোনো মানে হতে পারে, ডিসিশন হতে পারে না। তো এটার যথেষ্ট আইনানুগ এবং হচ্ছে গিয়া এটার তদন্ত করে আসলে কি ঘটছিল এবং বিমান কি আসলে ঠিক ছিল কিনা। আমার মনে হয় যে বিমানও ঝামেলা ছিল। কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করেন কেন বলবে? অবশ্যই কোনো প্রবলেম ছিল বিমানে, যেটা তার হাতে ধরা পড়ছে, যে প্রবলেম কাজ করতেছিল না, মানে ওই প্রবলেমগুলোর কারণে সে কন্ট্রোল রুমে যোগাযোগ করছে, কন্ট্রোল রুম থেকে বলছে যে ইজেক্ট করেন। তো ইজেক্ট করাটা সমাধান হইতে পারতো, যদিও সে জোনের বাইরে গিয়ে ইজেক্ট করতো, তাহলে অনেক প্রাণ বাঁচত আজকে। আর সে হচ্ছে গিয়ে বিমান বাঁচাতে যায় নাকি জোনের ভিতরে এসে যখন ইজেক্ট করে না, তখন হচ্ছে গিয়ে মেরে দিচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে গিয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। তো এটা আমাদের কাম্য ছিল না, কারোই কাম্য ছিল না। আমি বলতেছি না, আমি মানে তৌকির নামে যে ছেলেটা, যে পাইলট ছিলেন, ওনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। উনি একজন পাইলট, উনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন, উনি হচ্ছেন গিয়ে আমাদের দেশকে সুরক্ষা দেন, আকাশ সুরক্ষা দেন, তার প্রতি অনেক শ্রদ্ধা। কিন্তু আমার কথা হচ্ছে নীতি, মানে নীতিটা কি ঠিক ছিল? আপনার কমান্ডটা কি শোনা উচিত ছিল কিনা? যেহেতু কন্ট্রোল রুম থেকে বলা হয়েছিল ইজেক্ট করেন, ইজেক্ট করে না এনি। আর ইজেক্ট করলে কি আমাদের এই জীবনগুলো বাঁচত না? আর এর আগের পদক্ষেপগুলো, যেটা একটা বিমান ওড়ানোর আগে কী করতে হয়, ভাই এটার যন্ত্রপাতি ঠিক আছে কিনা, এটার হার্ডওয়্যার ঠিক আছে কিনা, এটার সফটওয়্যার ঠিক আছে কিনা, এটার রাডার ঠিক আছে কিনা, সব কিছু জানার পরে, বারবার টেস্ট দেওয়ার পরে যখন আমি কনফার্মেশন পাবো যে এটা হচ্ছে ঠিক আছে সব কিছু, তখন আমি টেক অফ করবো। এর আগে আমি কেন টেক অফ করবো? ঠিক আছে, বুঝলাম যে এই জিনিসগুলোর চেক দেওয়া হয়েছে, হইতেই পারে, প্রবলেম হইতেই পারে। তার মানে কি সে নিজের জোরে ঘাউরামি করে হচ্ছে সে এটাকে সেভ করতে চাইছে, সে তার এক্সপিরিয়েন্স মানে খাটাইতে চাই, এক্সপেরিমেন্ট করতে চাইছে হয়তো, যে আমি দেখি সেভ করতে পারি কিনা। তো আমাদের মানুষের জীবন আজকে তো সেভ করতে পারলো না, সে তার জীবনও তো গেল, সে সেভ করতে পারলো না, সেও তো হচ্ছে আজকে আমাদের পৃথিবীতে নাই, আমাদের মাঝখানে নাই। তো এই জন্যই ভাই আপনার প্রত্যেকটা এডুকেশনাল, প্রত্যেকটা ট্রেনিং, প্রত্যেকটা শিক্ষার জায়গার থেকে আগে তাকে ম্যানারিজম শিখাইতে হবে, আগে তাকে রুলস শিখাইতে হবে, আগে তাকে চেইন অফ কমান্ড শিখাইতে হবে, যে আমি যে কমান্ড করবো ওই কমান্ডের বাইরে তুমি যেতে পারবে না। আপনার যে বিমান বাহিনী বা আপনাদের যে বিমান বাহিনী, এটা কমান্ড মানে কমান্ড, আর্মির কমান্ড মানে কমান্ড, নৌবাহিনীর কমান্ড মানে কমান্ড, এই কমান্ডের আপনি বাইরে যেতে পারবেন না। কারণ গেলে তো আপনি হচ্ছেন গিয়ে কোনো একটা, আপনি তো কমেন্ট করতেছেন কোনো একটা নির্দিষ্ট সূত্র ধরে, নির্দিষ্ট পয়েন্ট ধরেই, ওইটা কমান্ডের বাইরে গেলে তো ওটার উল্টা হবে, হিতে বিপরীত হবে। তো আপনার রাডার থেকে বা আপনার অফিস থেকে যে কমান্ডটা করা হয়েছিল ওই কমান্ডটা শুনলো না কেন? তাকে আপনি কি ট্রেন আপ করলেন আগে? তাহলে তার কি মানে বিহেভিয়ার রেজাল্ট বা হচ্ছে গিয়ে এরকমের কমান্ড শোনার এরকম নিশ্চয়তা মানে আগে আপনি কি পান নাই? সে এখানে এসে কেন ঘরে করলো? যাই হোক, বললে অনেক কথা বলা যায়। ম্যানার, বিহেভিয়ার, চেইন অফ কমান্ড এগুলো অবশ্যই শেখাতে হবে, অবশ্যই এটা মানতে হবে, এটার উপরে একটা মার্কিং রাখতে হবে। এবং হচ্ছে গিয়ে আমি বলতে চাচ্ছি না, আমি আমার থেকে অনেক গুণী গুণী ব্যক্তি, অনেক গুণী গুণী জন অবশ্যই আছেন, বসে আছেন, তারা অনেক কিছু করতেছেন, অনেক যুদ্ধ করতেছেন বিভিন্ন জাতিসংঘের মাধ্যমে বাইরে গিয়া। বাট আমি আমার জায়গা থেকে আমি আমার লজিক্যালি কথাগুলো বললাম যে আপনারা বিমানবন্দর যে ঢাকার ব্যস্ততম জায়গায় রাখছেন, কোনো সমস্যা নেই, রাখেন। কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ যে ফ্লাইটগুলো আছে, যেগুলো হচ্ছে মানুষের জীবনের জন্য হুমকি, মানুষের জন্য হুমকি, সব কিছুর জন্য হুমকি, ওইরকম ঝুঁকিপূর্ণ ফ্লাইটগুলো আপনারা জাস্ট ঢাকার আউটসাইডে ফাঁকা জোনে নিয়ে যান।
ওইখানে গিয়ে আপনি এইরকম এই শটটা মানে সাপোজ এখানে যে ফ্লাইটটা ছিল এই ফ্লাইটটার অ্যালগোরিদম কি ছিল, এই ফ্লাইটটার ডেস্টিনেশন কি ছিল, এই ফ্লাইটটার ট্রেনিং কি ছিল, এই ফ্লাইটটার রেজাল্ট কি ছিল, সেম ডেমো ফ্লাইট যদি আপনি আপনার ঢাকার বাইরে গিয়ে একটা জোনে গিয়ে আপনি যদি শেষ করতেন, শেষ করার পরে দরকার হলে একবারের জায়গায় 3বার শেষ করতেন, 3বার শেষ করার পরে আপনি এসে ঢাকায় চেষ্টা করতেন। আপনার আমার তো মনে হয় যে একবারও চেষ্টা করা হয় না ঢাকার বাইরে। তার জীবনের ফার্স্ট সলো ফ্লাইট আজকে এটাই ছিল, তার জীবনের ফার্স্ট সলো ফ্লাইট আজকে এটাই ছিল। আমি যতটুকু জানি তার জীবনের ফার্স্ট সলো ফ্লাইট এটাই ছিল। তো ফার্স্ট সলো ফ্লাইট কেন ঢাকার মানে উপরে হবে, কেন এরকম আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে ব্যস্ততম জায়গা একটা হবে, কেন স্কুল কলেজের আশেপাশে হবে? এটা হওয়া উচিত ঢাকার বাইরে, এবং এটার জন্য অবশ্যই বিমান বাহিনীকে জবাবদিহি করা উচিত এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা উচিত। এবং জনগণের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, জীবন তো কখনোই দিতে পারবে না কেউ, জীবন কেউ দিতে পারেও না কেউ, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, যতটুকু সমস্যা হয়েছে, ওই ক্ষতির ক্ষতিপূরণ অবশ্যই দিতে বাধ্য থাকবেন এবং দিবেন। আমার দাবি, এটা জনগণের দাবি, এটা সবার দাবি।